সবাইকে স্বাগতম আমার কথা শুনবার জন্য। আমি বিগত একটি ভিডিওতে আপনাদের সবার সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 নিয়ে আপনাদের সাথে আলাপ করেছিলাম এবং আমি তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করেছিলাম যে কিভাবে বাংলাদেশ সরকারের ডকুমেন্টে বাংলাদেশের 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং সরকারিভাবে যে সরকারি ডকুমেন্টে বা আইনে আদিবাসী শব্দটি লেখা আছে। আমি আজকে আপনাদের সাথে আরও একটি আইন নিয়ে কথা বলবো, যেটি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট নামে পরিচিত। এটি 1950 সালের আইন। বাংলায় একে আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 বলেও সম্বোধন করে থাকি। এই আইনটির 97 ধারাতে ভূমি সংক্রান্ত আদিবাসী ব্যক্তিদের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ করা হয়েছে। তো আমি শুধু আজকে এই আইনের ধারাটি আপনাদের সাথে একটু আলাপ করব আর সাথে কিছু প্রাসঙ্গিক আলাপ আপনাদের সাথে করার চেষ্টা করব। আমি প্রথমেই যদি আইনের ধারাতে চলে যাই, স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট 1915-এর সেকশন 97-এ যে শিরোনামটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেস্ট্রিকশন অন এলিয়েনেশন ল্যান্ড বাই অ্যাবরিজিনালস। যে টাইটেলটি দেওয়া হয়েছে সেই টাইটেলটির বাংলা অর্থ দাঁড়ায় আদিবাসী ব্যক্তিদের দ্বারা ভূমি হস্তান্তরের বিধিনিষেধ। আমি এই সেকশনটি অনেক বড় একটি সেকশন এবং আইনের ভাষায় পড়তে গেলে অনেক মারপ্যাচ আছে। আমি আপনাদের জন্য খুব স্বাভাবিক ভাষায় বলার চেষ্টা করছি। প্রথমত এই সেকশনের একদম প্রথমেই বলা হচ্ছে যে সরকার সময় সময় গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বা তফসিলের মাধ্যমে অথবা প্রজ্ঞাপনের মাধ্যমে বলবে যে কারা আদিবাসী ব্যক্তি। এখন এই আদিবাসী ব্যক্তিদের সরকার কিন্তু আমাদের সর্বশেষ যেই তফসিল বা গেজেট নোটিফিকেশন আমরা পেয়েছি সেটা হচ্ছে, আমি আপনাদের ইতোমধ্যেই বলেছিলাম যে 2019 সালে 23 মার্চে সরকার একটি তফসিল জারি করেছে, যেখানে 50টি ক্ষুদ্র জাতিসত্তাকে বা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে 50টি জাতিগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে আইডেন্টিফাই করেছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010-এর ধারা 2-তে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ডেফিনেশনে বলা হয়েছে যে কারা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারাই আদিবাসী। মজার জিনিস হচ্ছে এই আইনটাতেও কিন্তু বলে দিচ্ছে যে এখানে আদিবাসী আছে। তো আমরা যে একটা তর্ক করি যে আদিবাসী বলতে বাংলাদেশে কোনো কিছু নেই, এটা যে আসলে বাংলাদেশেরই আইনগুলা রেটিফাই করে না, এই তর্কটা এটার একটা বড় প্রমাণ। সো এই যে 97 ধারার কথা বলছি, এই ধারার সাবসেকশন 2-তে খুব গুরুত্বপূর্ণ একটা আলাপ আছে। Except as provided in this section, no transfer by an aboriginal Ryat of his right in his holding or any portion thereof shall be valid unless it is made to another aboriginal domicile or permanently residing in Bangladesh who is a person to whom the transfer of such holding or portion thereof can be made under section 1990 of this act. এখানে বলছে একজন আদিবাসী ব্যক্তি আরেকজন আদিবাসী ব্যক্তি অথবা যিনি বাংলাদেশের মধ্যে পার্মানেন্টলি বসবাস করছেন তার কাছে ছাড়া অন্য কোথাও বিক্রি করতে পারবে না। এইখানে একটা বড় ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে আপনারা মনে করতে পারেন তাহলে তো বাংলাদেশের যে কেউ জমি কিনতে পারে, কিন্তু না। তারপরে সাবসেকশন 3-তে বলতেছে একজন অ্যাবরিজিনাল যদি, আচ্ছা আমি এই সেকশন 2-তে যেটা বলছে সেটা আমি পুরোটা আগে একটু ট্রান্সলেট করে বলে দিই। এটা খুব সহজ বাংলায় বললে হচ্ছে যে একজন অ্যাবরিজিনাল বা একজন আদিবাসী ব্যক্তি তার জমি শুধুমাত্র আরেকজন আদিবাসী ব্যক্তির কাছেই বিক্রি করতে পারবে। এই ছাড়া উনি অন্য কারোর কাছে জমি বিক্রি, বন্ধক অথবা দান এ ধরনের কোনো কিছুই জমির সাথে করতে পারবে না। এটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে আইন দ্বারা। পাশাপাশি 3 নম্বর সাবসেকশনে গিয়ে বলতেছে যদি কোনো বাংলাদেশির কাছে এটা বিক্রি করা হয় তবে রাজস্ব কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। আদিবাসী ব্যক্তির দ্বারা রাজস্ব কর্মকর্তা সেই জিনিস যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবে যেটা বিক্রি করা যাবে কিনা। এখন এই আইনের আন্ডারে এখন পর্যন্ত বাংলাদেশের পার্বত্য অঞ্চলের জমিগুলো ডিল হয় না। আমি এই সেকশনটা আপনাদের সাথে শেয়ার করলাম এই উদ্দেশ্যে যে এই আইনটাতে আদিবাসী শব্দটা ব্যবহার করা হয়েছে এটা বোঝার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে এই আইনের আন্ডারে বাংলাদেশের আদিবাসীদের জমি কেন আসলে বিক্রি করা যাবে না,
ওই যে বলছি সাবসেকশন 3-র আন্ডারে হচ্ছে রাজস্ব কর্মকর্তার কাছে আবেদন করা লাগবে এই জমি বিক্রির জন্য যদি কোনো বাংলাদেশের অন্য কোনো নাগরিক যিনি আদিবাসী না তার কাছে বিক্রি করতে চায়। সমস্যা কোথায়? সমস্যাটা আমি আপনাদের সাথে আগেও বলেছি, এখন আবার বলছি যে আমাদের পার্বত্য অঞ্চলে এখন পর্যন্ত সেই 100 বছর আগে হওয়া ক্যাডাস্ট্রাল সার্ভে, তারপরে হচ্ছে রিভিশনাল সার্ভে বা সিএস জরিপ, আরএস জরিপ এগুলো হয়নি। এখন পর্যন্ত পার্বত্য অঞ্চলের ভূমির কোনো সঠিক পরিমাণ আমাদের জানা নেই, এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেরকম ভূমির ক্ষেত্রে দলিল পর্চা থাকে, খতিয়ান থাকে, এই জিনিসটা আমাদের পার্বত্য চট্টগ্রামে এখন পর্যন্ত নেই। তাহলে প্রশ্ন হচ্ছে ওইখানে কিভাবে জমি বিক্রি হয় এবং কিভাবে হচ্ছে যে এইখানে আমাদের বাঙালি জনগোষ্ঠী সেখানে গেল, তার মানে কি তারা আগে থেকেই আছে কিনা? দেখেন, ঐতিহাসিকভাবে কিছু সংখ্যক বাঙালি ওইখানে আগে থেকে ছিল। এটা আমি আমার পূর্বের ভিডিওতেও তো বলেছিলাম যে প্রায় 1.5 থেকে 2% বাঙালি ওইখানে আগে থেকে ছিল, এবং সেটা আদিবাসীরাও হচ্ছে যে অস্বীকার করে না। পার্বত্য চট্টগ্রামের যারা আদিবাসী জনগোষ্ঠী আছে তারাও সেটা অস্বীকার করে না, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে কোএক্সিস্ট করে এই মানুষগুলোর সাথে। মজার জিনিস হচ্ছে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম না, শুধুমাত্র সারা বাংলাদেশই 15 বছর হচ্ছে রাজনৈতিক সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া সামরিক সরকারের অধীনে নিয়ন্ত্রিত হয়েছিল। 75-এর ঘটনার পর থেকে শুরু করে 1990 সালে বা 91 সালে রাজনৈতিক সরকার ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত সময় যতগুলো রাষ্ট্রপ্রধান ছিল এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে যে সামরিক বাহিনী থেকে আসা ছিল। মজার জিনিস হচ্ছে আমাদের যে শান্তিরক্ষী বাহিনীর কথা আমরা বলছি বা শান্তি বাহিনীর কথা বলছি পাহাড়ে, বা আমি যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কথা বলছিলাম অথবা সর্বহারা পার্টির কথা বলছিলাম, এরা কিন্তু সব হচ্ছে যে এই সময়ের মধ্যে ওনারা আরও আগে থেকে আসছিল সর্বহারারা, কিন্তু শান্তি বাহিনীর বিষয়গুলো কিন্তু এই সামরিক শাসন আমলে এসেছিল। এবং বাঙালি সেটেলমেন্টের বিষয়টা কিন্তু সেনাবাহিনীর হাত ধরে বা সামরিক সরকারের হাত ধরে কিন্তু এটা হয়েছে, এটা কিন্তু কোনো রাজনৈতিক সরকারের হাত ধরে হয়নি। আমি গতকালকে সুন্দর একটা আর্টিকেল পড়ছিলাম, একজন আদিবাসী লেখক উষা চাক নামে তিনি লিখেছিলেন আর্টিকেলটা ডেইলি স্টারে। ওইখানে খুব ইন্টারেস্টিং একটা আলাপ উনি তুলেছেন যে এই বাঙালি বর্তমানে আমরা যাদেরকে সেটেলার বলছি বা সেটেলমেন্টের মাধ্যমে যাদেরকে এখানে পাঠানো হলো, তাদের কাছে ওই ভূমিটা হচ্ছে একটা প্রমিস ল্যান্ড। মানে ওই যে ইসরায়েল যেটা বলে যে মধ্যপ্রাচ্য হচ্ছে আমাদের প্রমিস ল্যান্ড, আমাদের ধর্মগ্রন্থে এটা প্রমিস করা হয়েছে যে এই ভূমি আমাদের হবে, ওই রকম একটা প্রমিস ল্যান্ড হয়ে গেছে স্যাটেলারদের কাছে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের ভূমি। যে প্রমিস ল্যান্ডটা সামরিক সরকারদের পক্ষ থেকে করা হয়েছিল, যে প্রমিসটা সামরিক সরকারদের পক্ষ থেকে করা হয়েছিল, সেই প্রমিস নিয়ে আজ পর্যন্ত সারা বাংলাদেশ ধুঁকছে। হ্যাঁ, আপনারা যারা লয়ার কমিউনিটির আছেন বা লিগাল ব্যাকগ্রাউন্ডের আছেন, আপনারা এটা খুব ভালো করে জানেন যে ওই সময়ে যেভাবে সংবিধান চলছিল, ওই সময় যেভাবে বাংলাদেশের আইনগুলো চলছিল, তারা কোনোভাবেই বাংলাদেশের কোনো আইনকে তারা সম্মান করছিল না। তারা তাদের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে জিনিসগুলোকে আসলে ডিল করতেছিল তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। এবং এই স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট থাকা সত্ত্বেও, কোনো ধরনের সার্ভে না থাকা সত্ত্বেও, জমির বিরোধ থাকা সত্ত্বেও কিভাবে ওই জায়গাতে বাঙালি সেটেলমেন্টের বিষয়টা করা হলো সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা আমরা আজ পর্যন্ত খুব ক্লিয়ারলি পাইনি। আরেকটা আলাপ হচ্ছে, আমাকে অনেকেই বলছিলেন যে আমি যেখানে খোদ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে হচ্ছে যে উপজাতি শব্দটি ব্যবহার করেছে, আমি কেন আদিবাসী শব্দ ব্যবহার করছি, এটা কি আমি আইনের লঙ্ঘন করছি? আমি আগেও বলেছি যে আইনের লঙ্ঘন হচ্ছে না। আমি আবার আপনাদের সাথে একটা আলাপ করি। চুক্তি এবং আইন দুইটা আলাদা বিষয়। চুক্তি কে করেছে? বাংলাদেশ সরকার করেছে। কার সাথে? পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে করেছে, এটা জেএসএস এর সাথে চুক্তি হয়েছে। এখন দেখেন, চুক্তি হয়েছে স্টেটের সাথে একটি রাজনৈতিক দলের বা একটি ভাবাদর্শ বা মতাদর্শগত একটি দলের চুক্তি হয়েছে। হ্যাঁ, আইন কি? আইন হচ্ছে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে যে জনপ্রতিনিধি নির্বাচন করে, সেই জনপ্রতিনিধিরা সংসদে গিয়ে তাদের ভোটের মাধ্যমে যে ডকুমেন্টটাকে পাশ করে বিধিবদ্ধ বিধান হিসাবে এবং রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করে, সেটা হচ্ছে আইন। এখন বলেন তো, চুক্তি আর আইন কি এক জিনিস? যেখানে খোদ আইনে আদিবাসী শব্দটি ব্যবহার করা হচ্ছে, সেখানে চুক্তিতে কোন শব্দ ব্যবহার করা হয়েছে সেটা কি আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট? এটা আপনারা নিজেরা একটু বিচার বিবেচনা করবেন।
পাশাপাশি আপনারা আবার কিছু রেফারেন্স আমাকে দিচ্ছেন যে বাংলাদেশ সরকার থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে আদিবাসী শব্দটি ব্যবহার করা যাবে না। এখানেও একটা আলাপ আছে। আবার বলছি, প্রজ্ঞাপন এবং আইনও এক জিনিস না। প্রজ্ঞাপন কি? প্রজ্ঞাপন হচ্ছে রাষ্ট্রের শাসনতন্ত্রের বা এক্সিকিউটিভ বডির জারি করা একটি নোটিফিকেশন অর একটি সিদ্ধান্তপত্র, অথবা আমি যদি ধরে নিই একটি আদেশও। সেই আদেশটি আইনি নাকি বেআইনি সেটা আদালতে চেক করার অবকাশ আছে। কিন্তু একটি আইন যেটি বাংলাদেশ সংসদ দ্বারা পাশ করা হয়েছে, সেই আইনে যেখানে আদিবাসী শব্দটি ব্যবহার করা হচ্ছে, আমি তো ডেফিনেটলি আইন ফলো করব। রাষ্ট্রের গেজেট নোটিফিকেশন কখন ফলো করব আমি? যখন সেটা কোনো আইনকে লঙ্ঘন করছে না, যখন সেটা কোনো সংবিধানের সাথে সাংঘর্ষিক হচ্ছে না, যখন সেটা রাষ্ট্রের মূলনীতির সাথে সাংঘর্ষিক হচ্ছে না। কিন্তু যদি কোনো গেজেট নোটিফিকেশন কোনো আইনের সাথে সাংঘর্ষিক হয়, তখন সেটা কিন্তু আদালতে চ্যালেঞ্জ করার একটি বিষয় উঠে আসে। তাই সরকারের শাসন বিভাগ থেকে কোনো একটি বিষয় বললেই সেটা আমি চোখ বন্ধ করে সবসময় মেনে নিতে বাধ্য থাকবো, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। এখানে অনেক আলাপ আলোচনার অবকাশ আছে। কাজেই আমি আপনাদেরকে বলবো যে এই তথ্যগুলা আপনাদের জানা খুব বেশি দরকার। অযথা কুতর্ক করার চাইতে কিভাবে সমস্যার সমাধান হতে পারে আমরা সেই দিকে চিন্তা করা দরকার। সেই সমাধানের পথে আগাতে গেলে আমাদেরকে প্রথমে যেই জায়গাতে হাত দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে স্বীকার করতে হবে ৮০-র দশকে পার্বত্য চট্টগ্রামে অবৈধ সেটেলমেন্ট হয়েছে। সেখানে জমির যে কোনো জরিপ নাই, কিছু নাই, সেখান থেকে রাষ্ট্র কোত্থেকে খাস জমি আইডেন্টিফাই করলো? কোত্থেকে সেই জায়গাতে রাষ্ট্র হচ্ছে যে ৫ একর করে জমি দিল? কিসের বেসিসে দিল? কোনো একটা ডকুমেন্ট থাকা লাগবে। যা শুধুমাত্র আমি ডিক্লেয়ার করে দিলাম হয়ে গেল তা তো হয় না, তাই না? তো ওই জায়গাগুলোতে আমাদের একটু চিন্তা করা দরকার। পাশাপাশি মাথায় রাখা দরকার এই ভাগ করো এবং শাসন করো, মানে ডিভাইড অ্যান্ড রুল, এই ভাগ করো শাসন করো নীতির মাধ্যমে আসলে কারা লাভবান হচ্ছে। আমি আগেও বলেছি আপনাদেরকে আলাপটা করার জন্য। এইটা যখন আমরা বুঝতে পারবো, আমরা সেদিন হচ্ছে বুঝবো যে কোথায় আমাদের কাজ করা দরকার। আমি এই আলাপটা এখানে করব না, তবে আমি আমার এই ভিডিওর লিঙ্কে উষা চাকের আর্টিকেলটা দিয়ে দিব। যারা আগ্রহী তারা একটু পড়তে পারেন। খুবই ভালো একটা আলাপ তিনি তুলেছেন, আমাদের মনে হয় চিন্তাভাবনা করার অবকাশ আছে। সবাইকে ধন্যবাদ আমার আলাপ শোনার জন্য। আমি এই ক্ষেত্রে আপনাদের সাথে আরও ডিটেলসে আলাপে যাব, কারণ অনেকে এ ধরনের ডিবেটও তুলছেন যে জুম কাল্টিভেশন বা জুম চাষ করা হচ্ছে এক ধরনের অপচয়। এটা কি আসলে অপচয় কি অপচয় না? আমি আস্তে আস্তে আলাপগুলোর দিকে যাব এবং কিভাবে এগুলো আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য, এখন যে বর্তমানে আমরা আসলে বলছি যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা আমাদের এখন পৃথিবী বাঁচাতে হবে, সবুজায়ন করতে হবে, এই আলাপগুলোর কনসেপ্ট কোত্থেকে উঠে আসছে এগুলো আপনারা আমার সামনের আলাপগুলোতে জানবেন এবং আপনারা জেনে অবাক হবেন যে ঠিক পৃথিবী এখন আদিবাসীদের সেই কনসেপ্টগুলোকেই অ্যাকসেপ্ট করে আগাচ্ছে। হ্যাঁ, নতুন বিশ্ব সেদিকেই আগাচ্ছে, তো আমরা কেন পুরানো দিকে যাব? যাই হোক, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে আলাপগুলো হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।